নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে জানো তো ঝলমলে রোদ্দুরটা ভীষণ সুন্দর উঠেছে। গতকাল যদিও বা ওয়েদারটা ভীষণ ক্লাউডি ছিল, আজকে সেই তুলনায় রোদ্দুরটা ভালো উঠেছে। আর তার উপরে গত দুদিন ধরে যা কাচাকুচি হয়েছিল না, সেগুলো শুকোতে না বড্ড সমস্যা হয়েছিল। ল্যান্ডিংয়ে তো দিয়েই রেখেছিলাম, কিন্তু তা সত্ত্বেও রাত্রেবেলা কী করেছিলাম, ঘরের মধ্যে একটা দড়ি টানিয়ে রেখে যত ছেলে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো সব শুকোতে দিয়েছিলাম। পাখার হাওয়াতে দেখলাম বেশ ভালোই শুকিয়ে গেছে। আর একটা জিনিস জানো তো, আজকে যেগুলো বাকি রয়েছে সেগুলোকে ভাবছি ছাদে দিয়ে চলে আসব। আর এদিকে এখন এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করছি। বাড়ি ফিরে মোটামুটি এই ঘরটা একবার পরিষ্কার করেছিলাম, তারপরে এই যে আজকে আবার একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এসেই না আমি চাদরগুলোকে আগে সবসময় পাল্টে দিই। এখন যদিও বা হাজব্যান্ড বাড়িতে থাকে, কিন্তু থাকলে কি হবে, ওর কাছে মানে বাড়িতে থাকা মানে সেই মেষ বাড়ির মতনই সমান একটা। সকালবেলা ঘুম থেকে উঠে যেমনকার বিছানা সেরকম রেখে দিয়ে চলে যাও, আবার রাত্রেবেলা এসে সেই বিছানাতেই শুয়ে পড়ো। সকালবেলা ঘুম থেকে উঠে যে বিছানা ঝেড়ে পুছে পরিষ্কার করা, সেটার তো কোনো বালাই নেই। তাই যার জন্য এসেই আমি সঙ্গে সঙ্গে কী করেছিলাম, আগে চাদরগুলোকে চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে আজকে আবার এই চাদরগুলোকে সব পরিষ্কার করে টান টান করে বিছিয়ে রাখছি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে সত্যি খুব সমস্যা হয়, কারণ আমরা যতই পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন, ওরা তো শুনবেও না কথা আর বুঝতেও চায় না। তাই যার জন্য আমি কি করি, এই গরমকালটাতে না বেশি বেশি করে কটনের চাদরগুলোকেই পেতে রাখি। আর দেখবে এখন তো বিভিন্ন ধরনের চাদর বেরিয়ে গেছে, কটন বলো সেমি কটন বলো, তো যার জন্য কি হয় না, সেমি কটনের চাদরগুলি গরমকালে বিছিয়ে রাখলে বড্ড সমস্যা হয়। সেই বিছানাতে যেন মানে সবসময় না ঘাম চপচপ করে। আর কটনের চাদরগুলো পেতে রাখলে বিছানা সুন্দর টান টান করে বিছিয়ে থাকে, দেখতেও বেশ ভালো লাগে। আর আমি সবসময়তে চেষ্টা করি বিছানার চাদরগুলো না একটা সমান শেপে ওটাকে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য। একদিকটা ঝুলে বেড়ে গেলে একদিকটা ঝুলে কম হলে এই রকম দেখতে না বড্ড সমস্যা হয়। আর এমনিতেই আমাদের বিছানার শেপটা একদমই খারাপ, মানে যেই রকমভাবে রাখা হয়েছে অ্যাকচুয়ালি সেইভাবে রাখার পজিশানটা নয়, কিন্তু কিছু করার নেই, ওইটার ওপর দিয়ে মোটামুটি অ্যাডজাস্ট করে চালিয়ে নিচ্ছি। আর এদিকে এখন টেবিলগুলোকে একটু ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো। সব মোটামুটি পরিষ্কার করাই রয়েছে, তবুও প্রত্যেক দিন যেরকম ঝাড়া পোছা করা হয় সেরকম একটা করে নিলে না রোজের রোজ একটা মানে ওই হ্যাবিটে পরিণত হয়েই গেছে বলতে পারো, যে রোজ অল্প অল্প করে ঝাড়া মুছে পরিষ্কার করে নেব, তাহলে প্রত্যেক দিনের ধুলোবালিটা অনেকটা কম হয়ে যায়। আর আমি সবসময়তেই চেষ্টা করি আজকে একটা রুম পরিষ্কার করার, আবার আগামীকাল আরেকটা রুম পরিষ্কার করার জন্য, তাহলে আমারও একটু সুবিধা হয় কাজের। আর সব কাজটা একসাথে পড়ে গেলে না সেদিকেও একটা সমস্যা হয়, কারণ সকালবেলা উঠে যদি এই সব কাজগুলো করতে যাই তাহলে আর ছেলেকে পড়াতে বসানো হবে না। তাই যার জন্য ওর পড়ায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্যই আমি কী করি, এই এক দিন করে এক একটা ঘরের আমি কাজগুলোকে কমপ্লিট করে রেখে দিই। আর এদিকে ওই যে যত জামা কাপড়গুলো ছিল সেগুলো সব সকালবেলা কাজ করতে করতে গুছিয়ে রেখেছি। একদিকে আমি রান্নাবান্না চলছে, আর একদিকে এখানে ঘরদোর গোছানো চলছে। আর আজকে হাজব্যান্ডকে আর ছেলেকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি শুধু এই ঘরদোরগুলোকে পরিষ্কার করব বলে। নাহলে জানো তো এই ঘরটা পরিষ্কার করতে গেলে সেই সকালবেলা 9টা 9:30, কোনো দিন তো 10টাও বেজে যায়। আর যেহেতু ছেলে এখন ঘরে রয়েছে, তাই যার জন্য সময়ের মধ্যে কাজগুলোকে সেরে নিতে চেষ্টা করছি, কারণ এরপরে ওর আবার স্কুল খুলে যাবে আর এখনও পর্যন্ত হোমওয়ার্কগুলো বাকি রয়েছে। তাই যার জন্য সকালবেলা 10টার মধ্যে সব কিছু কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে ওকে পড়তে বসাবো ঠিক করি। ততক্ষণ যদিও বা একটু দুষ্টুমি করে জানি, আসলে ছোট বাচ্চা তো, ওদের কাছে যতক্ষণ না তুমি বইপত্র নিয়ে বসছো বা ওদেরকে যতক্ষণ না জোর করে বসাচ্ছ ততক্ষণ ওরা বসতেই চাইবে না। বড় হলে একটা আলাদা ব্যাপার, তারা বুঝতে পারে যে না, আমাকে আমার পড়াটা করে নিতেই হবে। এত ছোট বাচ্চাদেরকে পড়ানোটাও তো সত্যিকারেরই অনেকটা বড় কঠিন কাজ বলতে গেলে। এইসব টেবিলগুলোকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়ে আর টুক করে একটুখানি ওই স্ট্যান্ড ফ্যানটাও মুছে নেবো, সাথে জানলা দরজাটাও একটু মুছে পরিষ্কার করে নেবো। ওইদিকে কয়েকটা সবজি রেখে এসেছি, অর্ধেকটা কেটে আর অর্ধেকটা
কাটতে এখনও পর্যন্ত বাকি রয়েছে। তার মাঝখানে এসে চলে এসেছি এইখানে কাজগুলো করার জন্য। ভাতটা আর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে একটু ইচ্ছা ছিল পেঁপে দিয়ে ডাল করার জন্য, কিন্তু না, কাজের মাঝখানে ভুলেই গিয়েছিলাম পেঁপেটা দেওয়ার জন্য। অনেকক্ষণ পর যখন মনে পড়লো তখন দেখলাম ডালটা অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে, আর পেঁপে সেদ্ধ হতে যেহেতু একটু দেরি লাগে, তাই ভাবলাম থাক আজকে বরং একটু টক ডাল বানিয়ে নেবো। গরমকালে বেশ টক ডাল খেতে ভালোও লাগে, আর মঙ্গলবার সেহেতু তো একটু নিরামিষ, তো যার জন্য একটু টক ডাল থাকলে বেশ ভালো হয়। পোস্ত খেতে তো আমার ভীষণই ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ডের আবার ওই আলু পোস্ত খেতে একদমই পারে না, তাই যার জন্য পোস্তটা আমি খুব একটা বেশি বাড়িতে আনিও না। হ্যাঁ, তবে বাপের বাড়িতে খেলে পোস্তটা একটু মনের আনন্দে খেতে পারি, কারণ ওখানে সবাই পোস্ত খেতে ভালোবাসে, তাই যার জন্য ওখানে গেলে না এইসবগুলো অসুবিধা হয় না। আর আজকে রান্নার মধ্যে শুধু একটুখানি করব ঢ্যাঁড়স দিয়ে, একটু টমেটো দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটু ঝাল করে নেব, একটু ডাল, একটু করলা ভাজা আর একটু কাঁচকলা ভাজা। ছেলে কাঁচকলা ভাজা খেতে ভীষণ ভালোবাসে, ও ওটাকে চিপস বলে, তাই যার জন্য ওর জন্য একটু স্লাইস করে কেটে কাঁচকলাগুলোকে ভেজে নেব। আর এদিকে দেখো জামা কাপড়গুলো রাখা হয়, তো তা সত্ত্বেও দেখছি ভেতর দিয়ে না কীরকম একটু ঝুলঝুল টাইপের জমে যাচ্ছে, তাই ওইগুলোকেও না একদম পরিষ্কার করে রেখে দিই। আর সুন্দর করে আবার জামা কাপড়গুলোকে ঝেড়ে সাজিয়ে রেখে দিলে রাত্রেবেলা এসে হাজব্যান্ড আবার পরতে পারে। ওর তো শুধু পড়াটাই কাজ, গুছিয়ে রাখাটার কাজকর্মটা আমাকেই সামলাতে হয়। এদিকে জানলাটা পর্যন্ত এখন একটুখানি পরিষ্কার করে নিয়েছি, আর ভাবলাম দরজাটাও সাথে একটু পরিষ্কার করে নিই, কারণ সবটা একসাথে করে নিলে না বেশ সুবিধা হয়। না হলে একটা কাজ করে রাখবো আর একটা কাজ ফেলে রাখবো, সেটা একটা বড্ড বিরক্তিকর লাগে। আরও ছেলের একটুখানি খাবারটা তাড়াতাড়ি করে খাইয়ে দেবো। আর সাথে দেখো ঘরটা সকালবেলা উঠে পরিষ্কার করেছি, কিন্তু কতক্ষণ থাকবে তা জানি না। তবে আমি আমার মনের মতন করে পরিষ্কার করে রাখি ঘরটাকে, যাতে একটুখানি সুন্দর দেখতে লাগে। আর সুন্দরভাবে সাজিয়ে রাখতে না আমার ভীষণ ভালো লাগে, জানো তো। যদিও বা এই ঘরটায় ছেলে খুব একটা বেশি দিনের বেলার দিকে আসে না, কারণ ওর দরকার লাগে সবসময়তেই ছোটো ঘরটা দরকার লাগে, আর না হলে হচ্ছে লিভিং রুমটায় বসে টিভি দেখতে পায়, আর ছোটো ঘরটায় বসে কী করবে, ড্রয়িং করবে। তাই যার জন্য এই ঘরটায় খুব একটা বেশি আসে না, আর একদম এই ঘরটা আসা হয় তখন সেই রাত্রেবেলাতে, যার জন্য এই ঘরটা মোটামুটি একটু পরিষ্কার তারই মধ্যে থাকে। ঘরের কাজকর্ম কমপ্লিট করে সোজা চলে এসেছি এখন এদিকে সবজিগুলোকে কেটে নেবো। ওই যে বললাম না, অর্ধেক সবজি কাটতে চলে গিয়েছিলাম, আর অর্ধেকটাই এখন এসে কাটছি। ভাতটা দেখলাম সেদ্ধ হয়ে গেছে, ভাতটা জল ঝরতে দিয়ে দিয়েছি, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তাই ডালটা এবার সাঁতলাবো বলে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। বাড়িতে জানো তো আমাদের কারি পাতা গাছে পুরো ভর্তি, আবার তার উপরে দেখছি বর্ষাকালের জন্য না এখন দেখছি ছোটো আবার কারি পাতা গাছের চারাগুলোও বেরিয়ে গেছে। প্রায় কিছু না হলেও 6-7টা পুরো কারি পাতা গাছ আমাদের ভর্তিই রয়েছে বাড়িতে। আর ওই আমাদের বেশিরভাগ সময়তেই ডালে কারি পাতা খাওয়া হয়, তা শুধু ডালে কেন বলবো, একটু লাল লাল করে আলু ভাজা করি যখন না, তখন একটু বেশ কারি পাতা দিতে ভালো লাগে। তারপরে ধরো ওই সুজির উপমা করছি, সেটাতেও দিতে ভালো লাগে। চিড়ের উপমা করি বা পোলাও বানানো হয়, সেটাতেও দিতে ভালো লাগে, বেশ ভালো লাগে। তাই যার জন্য কী করি না, কারি পাতা যখন তখন গাছ থেকে তুলে নিয়ে চলে আসি। তবে এই জিনিসটা আমি যখন এখানে আগে থাকতাম সেখানটাতে মাঝে মাঝে অসুবিধা হতো, তাই যার জন্য শ্বশুরবাড়ি থেকে আমি একটা কারি পাতার গাছও নিয়ে গিয়েছিলাম, গিয়ে ওখানে আমি যেখানে ভাড়া থাকতাম সেখানে রেখেও দিয়েছিলাম, শুধুমাত্র এই সব রান্নাবান্না করব বলে। ঢ্যাঁড়সগুলো সব ছোটো করে কেটে নিয়ে আর এবার একটুখানি টমেটো দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঝাল করে নেবো। আর আজকে এতে আলু দেবো না, আগের দিনে আলু দিয়ে করেছিলাম বলে হাজব্যান্ড বলেছিল আলু ছাড়া কি তরকারি করা যায় না, তাই যার জন্য এবারে ঠিক করেছি আর আলু দেবো না। ওর রান্নাতে না শুধুমাত্র ওই সবজি দিয়েই রান্না করে দেবো। সবসময় ওর যদি আলু খেতে না ভালো লাগে, আর আমিও এখন আর খুব একটা আলু খেতেও চাই না, ছেলে তো একদমই খেতে পছন্দ করে না আলু খাওয়াটা, তাই সবটা মিলিয়ে মিশিয়ে কী হয় না, বাড়িতে আমাদের বললে বিশ্বাস করবে না, মাত্র 3 কিলো আলু আনলে আমাদের মনে হয় সারা মাস চলে যায়। লোকে শুনলেও মনে হয় বলবে যে তোমার 3 কিলো আলুতে কী করে তোমাদের সারা মাস চলে, কিন্তু বিশ্বাস করো 3 কিলো কেন, আমাদের যদি 1 কিলো আলু আসে সেটাতেও আমাদের সারা মাস চলে যাবে এরকম।
দেখো ডালটা হয়ে গেছে, আর একটু বলেছিলাম না টকের ডাল বানাবো বলে, আর ডালটা এখানে ফুটতে দিয়ে দিয়েছি। আর এদিকে এখন এই করলাগুলো ঝটপট করে ভেজে নেবো। ওদিকে হাজব্যান্ড এখনও পর্যন্ত আসেনি, ও আসলে এবার চাটা চাইবে। আর গতকাল রাত্রেবেলা দুধটা একটু থেকে গিয়েছিল, তাই ওটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। দুধটা একটু রুম টেম্পারেচারে চলে আসলে যদি চা বানাই তাহলে বেশ ভালো হবে, নাহলে দেখেছি না দুধটা খুব তাড়াতাড়ি কেটে নষ্ট হয়ে যায়। একদিন তো যেন দুধ রাখতে ফ্রিজেতে ভুলেই গিয়েছিলাম, আর পরের দিন সকালবেলা উঠে দেখছি সে দুধ পুরো একদম ছানা হয়ে গেছে। আর সেই দুধটাকে কী করলাম, আবার একটু লেবুর রস দিয়ে কেটে ওটাকে ছানা বানিয়ে আমি নিজে খেয়ে নিয়েছি। আর তো কেউ খাবার নেই জানি, কিন্তু আমার ওই একটাই সমস্যা গ্যাসের থাকে বলে না, আমাকে যার জন্য সবসময় গ্যাসের ওষুধ হাতের কাছে রেখে দিতেই হয়। এখন দেখো এখানে করলাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর ওই তেলটাতেই একটুখানি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। অল্প ঢ্যাঁড়স তো, এই অল্প তেলের মধ্যেই রান্না হয়ে যাবে। খুব একটা বেশি তেল দিয়ে রান্না করছিও না, আর খুব একটা বেশি রিচ রান্নাও করছি না। যতটা পারছি সাদা সাদা রান্না করে খাওয়ার জন্য, আর বরকেও খাওয়াবার জন্য। এখানে তরকারিটা মোটামুটি হয়ে গেলে আর চাটা এবারে বসিয়ে দেবো। আর ওদিকে মাঝখানে একবার গিয়েছিলাম ছেলেকে খাইয়ে দিয়ে আসার জন্য। দেখো এই যে তরকারিটা হয়ে গেছে, এটাকে এবার একটুখানি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো। এরকম বেশ টক টক করে না ঢ্যাঁড়সের ঝাল খেতে বেশ ভালো লাগে টমেটো দিয়ে। এবার চাটা বসিয়ে দিয়েছি, চাটা মোটামুটি ফুটে গেলে খাওয়া হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্ট, একটা সাপোর্ট না আমাকে অনেকটা বেশি ইন্সপায়ার করে গো ভিডিও বানাবার জন্য। তাই চেষ্টা করি, কিছু করি আর না করি, তোমাদের সাথে প্রত্যেক দিন আমার ডেলি রুটিনগুলোকে শেয়ার করার জন্য। চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই।